আসল শিকার? ভূতের আবার আসল শিকার আর নকল শিকার আছে নাকি? আছে। তুই আমার আসল শিকার। তুই। জমিদার মশাই তার প্রাসাদের বাইরে তার একমাত্র মেয়ের স্বামীকে বিদায় দিচ্ছেন। জামাই বাবাজি, তোমাকে আজকে যেতে হবে? কালকে সকালে গেলে হতো না? না বাবা, আমাকে আজকেই যেতে হবে। হঠাৎ করে কালকে অফিসে মিটিং ঠিক হয়েছে। কাল না গেলে বস মন খারাপ করবে। আর সমস্যা নেই, শারমিনের শরীর তো ভালোই আছে। সাবধানে যেও, আর বাড়িতে পৌঁছে ফোন করো, কেমন? সুমন গতকালকে তার শ্বশুর বাড়িতে এসেছে তার প্রেগনেন্ট স্ত্রীকে দেখার জন্য। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে তার কাছে একটা ফোন আসে। কালকে নাকি অফিসে মিটিং আছে, এর জন্য উপস্থিত থাকতে হবে। এখন তাকে দ্রুত যেতে হবে। এখানে রাত 12টার একটা ট্রেন আছে, তাই আর স্লো গেলে চলবে না। কিন্তু সমস্যা একটাই, আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। এর মধ্যে যদি একটা রিক্সা পাওয়া যায় তাহলে দ্রুত স্টেশনে পৌঁছানো যাবে। না হলে স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে শরীর পুরোই ভিজে যেতে পারে। এসব ভাবতে ভাবতেই বৃষ্টি শুরু হয়ে যায়। সুমন একটা চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে আশ্রয় নেয়। এই যে ভাই, স্টেশনে যাওয়ার রিক্সা তো সবসময় এখানে থাকতো, কিন্তু আজ দেখতে পাচ্ছি না যে। রাত 9টার পর খুব একটা রিক্সা থাকে না এখানে। আর আজকে তো বৃষ্টি পড়ছে, আর সেই জন্য সবাই চলে গেছে। আসলে আমার স্টেশনে পৌঁছানো খুব দরকার। রাত 12টার ট্রেন না ধরতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। আজ আর কিছু পাবেন বলে তো মনে হচ্ছে না। বাড়ি ফিরে যান। আচ্ছা, স্টেশনে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই? রাস্তা তো আছে, কিন্তু রাত্রে ওই পথে কেউ যায় না। কেন? ওই পথে কেউ যায় না কেন? আপনি আবার ওই পথ দিয়ে যাওয়ার কথা ভাবছেন নাকি? ওসব মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ রাতে ওদের ওই রাস্তায় দেখা যায়। ওদের মানে? কাদের দেখা যায়? অত শত বলতে পারবো না বাপু, যেতে বারণ করেছি, ব্যাস। তাকে আর কোনো প্রশ্ন করলো না। একটু পর দোকানদার দোকানে ঝাঁপ ফেলে বাসা যাওয়ার জন্য প্রস্তুত হলো। যাওয়ার সময় আবার সতর্ক করে বলল, আমি বাড়ি চলে যাচ্ছি। আপনিও এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না একা একা। আপনিও বাড়ি চলে যান। এই বলে চায়ের দোকানদার বাড়ির দিকে রওনা হয়। আর সুমন ওই ছাপড়ার নিচে একা একাই দাঁড়িয়ে থাকে। সুমন তার স্ত্রীর মুখ থেকেও শুনেছিল এই রাস্তাটা নাকি ভালো না, অন্ধকারের রাত্রে কেউ একা একা যায় না। কিন্তু আফসোস হয় একটাই, কী কারণে মানুষ ভয় পায় এই রাস্তাটাকে সেটাই জানা হয়নি। ঠিক এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ায় তার সামনে। কি বাবু, কোথাও যাবেন বলে মনে হচ্ছে? সুমন তো রিক্সা দেখে অনেক খুশি হয়, চাকরিটা এই যাত্রায় বাঁচানো যাবে বলে। আসলে আমার স্টেশনে যাওয়া খুবই দরকার। রাত 12টার ট্রেনটা না ধরতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা, উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ ভাই, তুমি আমাকে বাঁচালে। কিছুটা পথ যেতেই বৃষ্টি থেমে গেছে। এরপর জঙ্গলের ভিতর দিয়ে রিক্সাওয়ালাটা যেতে লাগলো। সুমনের কাছে রাস্তাটা খুবই অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছে সে। তার মনের সন্দেহ দূর করার জন্য রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে ওই অলৌকিক রাস্তার কথা। আচ্ছা, এইদিকে নাকি একটা ভয়ঙ্কর পথ আছে? আমরা তো সেই পথেই যাচ্ছি বাবু। কেন? সে পথে যাচ্ছি কেন? এই দিক দিয়ে গেলে স্টেশনটা কাছেই হয়। অত ভয় করলে কি আর ট্রেন ধরতে পারবেন বাপু? সুমন আর কোনো কথা না বাড়িয়ে চুপ করে রিকশায় বসে থাকে। কারণ 12টা বাজতে আর বেশিক্ষণ নাই। সে কারণে এই পথেই যাওয়া ভালো। আর ভূত পেত ওসব মনের ভয়, ভূত বলতে কিছু আছে নাকি?
কিন্তু এরপরও সুমনের এই ভৌতিক রাস্তার বিষয়ে জানার জন্য আগ্রহ হয়ে ওঠে। আচ্ছা, এই পথ দিয়ে রাতে কেউ আসতে চায় না কেন? সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক সময়। সে ঘটনার পর থেকে অন্ধকারে রাত্রে কেউ আর এই পথে আসে না। এই পথে নাকি দুটো প্রেত থাকে। এই গ্রামের অনেকেই দেখেছে তাদের, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। হয়তো তারা তাদের আসল শিকারীকে এখনো পায়নি। আসল শিকার? ভূতের আবার আসল শিকার আর নকল শিকার আছে নাকি? আছে, তুই আমার আসল শিকার, তুই। এই বলে লোকটি কষা ব্রেক করে রিক্সা দাঁড় করালো। এদিকে সুমন ভয়ে কাঠ হয়ে গেছে, নড়তেও পারছে না। ঠিক তৎক্ষণাৎ ওই লোকটি এসে সুমনের গলা চেপে ধরল। এরপর রাস্তার পাশে দেখতে পেল একটি মেয়ের বিবস্ত্র চেহারা অর্ধেকটুকু বের হয়ে আছে। ওকে প্রাণে মেরো না, ও নিরপরাধ। না, এই আমাদের আসল শিকার, একে মেরেই ওদেরকে শিক্ষা দেব। আমাকে আমাকে মেরে কাকে শিক্ষা দিতে চাও তোমরা? এরপর যেই ওই লোকটি সুমনকে গলা চেপে ধরতে যাবে, তৎক্ষণাৎ মেয়েটি ওখানে চলে আসে আর কি যেন সব জাদুমন্ত্র করে ওই লোকটিকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। ওই সময় লোকটি মায়ার জাল থেকে বেরোতে অনেক ছটফট করছিল, কিন্তু কোনোভাবে যেন বেরোতে পারছিল না। এরপর ওই মেয়েটি আবার তাকে রাস্তায় ফেলে দেয়। আমাকে বাধা দিস না, ওকে আমি মারবই। ওকে আমি মারতে দেব না বাবা, ও আমাদের কোনো ক্ষতি করেনি। এরপর মেয়েটি সুমনকে বলে, এই এই তুমি এক্ষুনি পালাও, আমার বাবা ছুটতে পারলে তোমাকে শেষ করে ফেলবে। এক্ষুনি পালাও, পালাও। আর তোমরা কারা? কেন মারতে চাইছো আমাকে? বললাম না পালাও, যাও যাও, এক্ষুনি যাও। না, আমি পালাবো না। কার অপরাধের শাস্তি আমাকে দিতে চাচ্ছ তা আমাকে জানতেই হবে। জানতে চাও? শোনো তাহলে। এই বলে মেয়েটি তার বাস্তব জীবনের ঘটনা বলতে শুরু করে দিল। সে এক নির্মম ভালোবাসার কাহিনী। এই শোনো, আজকে আমার বাবা তোমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কে জানে তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেয় নাকি। আরে দূর, এত চিন্তা করো না তো, বাবা আমাদের সম্পর্ক ঠিকই মেনে নেবে। আসলে তুমি বড় লোকের ছেলে আর আমি রিক্সাওয়ালার মেয়ে। তোমার বাবা কি আসলে আমাদের বিয়েটা মন থেকে মেনে নিতে পারবে? রিক্সাওয়ালার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? তোমার মতো কয়জন শিক্ষিত মেয়ে আছে এই গ্রামে? আর বাবা যখন জানবে আমিও তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি, তখন বাবাও রাজি থাকবে। তোমার কথা যেন সত্যি হয়, না হলে ফাঁসি খাওয়া ছাড়া আমার আর উপায় থাকবে না। তার পরের দিন সাদিয়া ও তার বাবা মিলে দুজনে জমিদার বাড়িতে চলে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। তাকে দেখে জমিদার মশাইও বাইরে বের হয়ে আসে। কি রনি সাহেব, আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে কিছু দরকার আছে বুঝি? এটা টাকা পয়সা লাগবে? না না, ওসব কিছু না। আমি একটা সুখবর দিতে আসছি আপনাকে। সুখবর? কি সেটা? আসলে বাবু, আপনার ছেলে সুমন আর আমার মেয়ে সাদিয়া দুজন দুজনাকে অনেক ভালোবাসে। ওরা দুজনই বিয়ে করবে বলে ঠিক করেছে। কি যাতা বলছিস? আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবে? তুই নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? না কাকু, সত্যি আমি আর সুমন দুজন দুজনাকে অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে সুমনকে ডাকুন। তাই নাকি? সুজন, হারামজাদা, এদিকে আয়। সুমন তার বাবার ডাক শুনে আড়াল থেকে বের হয়ে আসলো। এরা কি যাতা বলছে? তুই নাকি ওর মেয়েকে ভালোবাসিস?
না বাবা, মানে আসলে শয়তান, আসলে আসলে কি ঠিকভাবে কথা বল। তার বাবার মুখে ধমক খেয়ে সুমন চুপ করে থাকে, একটি কথাও আর বলে না। সুমন, সুমন, তুমি বলো কিছু। তুমি চুপ করে আসো কেন? বাবা, তুমি সত্যটা জানাও, না হলে যে আমার মেয়ে অসম্মান হয়ে যাবে। সুমন কি বলবে? যা বলার আমি বলে দিচ্ছি। তুই স্বপ্নেও ভাবিস না যে তোর মতো রিক্সাওয়ালার মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে এই ঘরে। আর আর সুমন যদি এই কথা মুখে আনে তাহলে ওকে এখনই লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব। কে কি সুমন, বিয়ে করতে চাই সেই ফকিন্নির বাচ্চাটিকে? হ্যাঁ? না বাবা, আমি ওকে বিয়ে করব না। এবার তো নিজের কানে শুনলি। বের হয়ে যা, না হলে জুতো পেটা করে দুটোকে বের করে দেব। এরপর আমরা কি কথা বলবো ভেবে পাচ্ছিলাম না। এরপর বাবা আর আমি দুজনের দিকে তাকিয়ে রইলাম। এরপর আমি এই জঙ্গলে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। আর বাবা আমার লাশটিকে দেখে বিষকে উনিও মারা যান। তখন থেকে আমাদের আত্মার মুক্তি মেলে নেই এখনো। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের পক্ষ থেকে দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা নাই, তোদের কারোরই ক্ষমা নাই। তোদের প্রত্যেককে আমি তিলে তিলে মারবো। পালাও তুমি, পালাও পালাও। ওকে যেতে দিস না মা, ওকে যেতে দিস না। জমিদারকে বুঝতে দে স্বজন হারানোর বেদনা কতটা ভয়ঙ্কর। ওই লোকটির এমন ভয়ঙ্কর কথা শুনে সুমন আর ওখানে এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে শুরু করে দেয়। কারণ ওই লোকটি যদি একবার উঠে দাঁড়াতে পারে তাহলে এ যাত্রায় আর রক্ষা নেই। এরপর লোকটি উঠে দাঁড়ালো, আবার সুমনের পিছে পিছে দৌড়াতে লাগলো। তখনই ওই মেয়েটি আবার তার বাপকে জড়িয়ে ধরে আর যেতে দেয় না সামনে। এরপর সুমন দৌড়াতে দৌড়াতে তার শ্বশুরবাড়ির উঠানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে গেছিল।